ভোটের সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণা না হলে ঝুঁকিতে পড়বে ডক্টর ইউনূসের ভাবমূর্তি। নিরপেক্ষ থেকে সবার মতামতকে গুরুত্ব দেওয়ার তাগিদ। সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কোনো পক্ষপাতিত্ব করছেন এইরকম কোনো কিছু যেন দৃশ্যমান না হয়। ডায়ালগের ক্ষেত্রে ইন জেনারেল আমার কাছে মনে হয়েছে রাজনৈতিক দলকে উনি গুরুত্ব দিতে চান না, বাট তিনি তার নিজস্ব একটা দলকে আবার তার পক্ষে রাখতে চান। রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠক আজ। ৭০ অনুচ্ছেদ, নারী আসন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা হবে, সরাসরি দেখাবে বিটিভি। ৭,৯০,০০০ কোটি টাকার বাজেট পেশ। জুলাই যোদ্ধাদের জন্য একাধিক প্রণোদনা, শিল্প রক্ষায় শুল্ক পরিবর্তন, বৈষম্যহীন টেকসই অর্থনীতির প্রত্যয়। বিগত সরকারের সময় আর্থিক খাতে নজিরবিহীন লুটপাট এবং দুর্নীতির ফলে খেলাপির উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেলেও তার বারবার পুনঃতফসিলীকরণের মাধ্যমে আর্থিক খাতের প্রকৃত অবস্থা গোপন রাখা হয়েছিল। কমছে চিনি, ওষুধ, অপরিশোধিত তেলসহ কয়েকটি প্রয়োজনীয় পণ্যের মূল্য। বাড়বে সাবান, শ্যাম্পু, মোবাইল সহ বেশ কিছুর দাম। মূল্যস্ফীতির লাগাম টানাই চ্যালেঞ্জ। সংশয়ে বাজেটে ঘোষিত রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন, বলছেন অর্থনীতিবিদরা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙার তাগিদ। রাজস্ব আহরণ সেটা যতটুকু পরিকল্পনা সেই অনুযায়ী নাও হতে পারে, কম হতে পারে, এবং এর পাশাপাশি যে বিদেশির যে অর্থায়নগুলো আছে তো সেগুলো কম হতে পারে। আমাদের ডিমান্ড সাপ্লাইয়ের একটা যে গ্যাপটা আছে সেটা আইডেন্টিফাই করা দরকার, আর উৎপাদন বাড়াতে হবে। স্বাস্থ্য খাতে দক্ষিণ এশিয়ার সবচেয়ে কম বাজেট বরাদ্দ বাংলাদেশে। বছরে অব্যবহৃত থাকে ৩০ থেকে ৪০%। পরিকল্পনার অভাব আর অদক্ষ ব্যবস্থাপনাকে দোষারোপ। কোনো প্রতিফলনই এই বাজেটে নেই। সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা বিস্তৃত করা, তারপরে জনস্বাস্থ্যর নতুন কাঠামো তৈরি করা, এগুলো কিছুই নাই। মিরপুরে রাতভর সেনাবাহিনী ও পুলিশের যৌথ তল্লাশি অভিযান। ৩৫টি যানবাহনের চালককে জরিমানা, আইন অমান্য করায় আটক ২। আপনি এটা একটু রেখে দেন, আর হচ্ছে ওই একটু কাইন্ডলি কালকে দেওয়া যায়। আমি পরে কথা বলবো, বললাম তো পরে কেন, এখনই যদি সেবার নামে সাতক্ষীরার এক ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ বাণিজ্য। হাতে নাতে ধরা পড়লে হন বদলি, বদলাচ্ছে না স্বভাব। কিন্তু যে জায়গায় যায় সে জায়গায় ঘুষ খায়। খাজনা হিসেবে টাকা যা ধরে তাছাড়া ডবল টাকা নেয় লোকের কাছে। বিচারিকভাবে এনাদেরকে চিরস্থায়ী সাসপেন্ড করা অনেক সহজ। সেক্ষেত্রে আমাদের দুর্নীতি দমন আইনে এনাদের যথাযথ ব্যবস্থা বা আইন তো এনাদের জন্য রয়েছে। শুভ সকাল, স্বাগত সবাইকে। আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, বিস্তারিত খবর জানাবো আমি নাবিলা সোহার। সম্পর্কের তিক্ততা থেকে বিএনপি নেতাদের কঠোর বাক্যবাণে জর্জরিত হচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সাব্বির আহমেদের মতে সরাসরি ডক্টর ইউনূসকে নিয়েই নেতাদের কঠোর বক্তব্য চাপ প্রয়োগেরই কৌশল। নির্বাচনের সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণা না করলে ডক্টর ইউনূসের ভাবমূর্তি আরও ঝুঁকিতে পড়বে বলেও মনে করেন তিনি। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন, রাজনৈতিক শিষ্টাচার মেনেই আচরণ করতে হবে নেতাকর্মীদের। সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। দেশ পরিচালনা করা আর এনজিও পরিচালনা করা এক জিনিস না। আমাদের সামনেই তিনি বলেছেন ডিসেম্বর মাসে নির্বাচন হবে, 2-3 দিন পরে এটা পরিবর্তন হয়ে গেল। ইতিমধ্যেই বিএনপির জ্যেষ্ঠ নেতাদের অনেকের বক্তব্যেই স্পষ্ট হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি ক্ষোভ। বারবার নির্বাচনের রোডম্যাপের দাবি জানানো বিএনপিকে খালি হাতে ফেরার পাশাপাশি জাপান সফরে নির্বাচন ঘিরে বিএনপিকে নিয়ে দেয়া প্রধান উপদেষ্টার বক্তব্যে আশাহত দলটি। তাই প্রকাশ্যে দলের নেতাদের বক্তব্যে উত্তাপ ছড়াচ্ছে ডক্টর ইউনূস প্রসঙ্গ। আমরা বলতে চাই, একটি লোক নির্বাচন চায় না, সেটা ইউনূস, একটা ইউনূস। রাজনীতি বিশ্লেষকরা বলছেন অন্তর্বর্তী সরকারের প্রতি চাপ প্রয়োগেরই কৌশল বিএনপি নেতাদের এমন অবস্থান। কিন্তু এমন তিক্ত সম্পর্ক কি জরুরি ছিল? এই যে সরকারের বিরুদ্ধে যে চাপটা দেওয়া হচ্ছে, সেই চাপের একটা প্রকাশই ঘটছে নানান রকম
বক্তৃতা, তার বিরুদ্ধে নানান রকম শক্ত কথা বলে আর কি। সুতরাং এটা তো তার বিএনপির যে প্রেশার টেকটিক্স সেটারই একটা অংশ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলছেন, এখনও প্রধান উপদেষ্টার প্রতি আস্থা রাখতে চান তারা। আমাদের যে পর্যায়ের নেতৃত্বই যেভাবেই কথা বলুন না কেন, অতি অবশ্যই রাজনৈতিক শিষ্টাচার মেনটেন করে কথা বলা উচিত। আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে সম্মান করি, ওনার সম্মান অক্ষুণ্ণ থাকুক, সেই জন্যই আমরা বারে বারে ওনাকে তাগাদা দিয়েছি যে আপনার সম্মানে আঘাত লাগে সেরকম কোনো কর্মকাণ্ড যেন সরকারের কর্মকাণ্ডে দৃশ্যমান না হয়। বিএনপি নেতাদের বক্তব্যের সঙ্গে ডক্টর ইউনূসের প্রতি আওয়ামী লীগ সরকারের আচরণ আর বক্তব্যের তুলনাও করেন কেউ কেউ। এই রাজনীতি বিশ্লেষক মনে করেন, রাজনৈতিক দলকে উপেক্ষা করার প্রবণতা থেকে বের না হলে এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে প্রধান উপদেষ্টাকে নিয়ে আলোচনা সমালোচনা বাড়তেই থাকবে। বিএনপির এই নেতার মতে দল নিরপেক্ষ থাকতে হবে অন্তর্বর্তী সরকারকে। আপনি নিরপেক্ষ নন, অথবা আপনার উপদেষ্টা পরিষদ নিরপেক্ষতা হারিয়েছে, অথবা আপনি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কোনো পক্ষপাতিত্ব করছেন, এইরকম কোনো কিছু যেন দৃশ্যমান না হয়। এই কলঙ্ক তিলক নীতি চাই না যে বাংলাদেশের নিরপেক্ষ সরকার যে পক্ষপাতিত্ব করেছে। অ্যাপারেন্টলি মনে হয় যে উনি খুব ডায়লগে বিশ্বাস করেন, কিন্তু আমি মানে উনি ডায়লগের ক্ষেত্রে ইন জেনারেল আমার কাছে মনে হয়েছে রাজনৈতিক দলকে উনি গুরুত্ব দিতে চান না, বাট তিনি তার নিজস্ব একটা দলকে আবার তার পক্ষে রাখতে চান। উনি অনেক কিছু গেইন করেছিলেন, কিন্তু অনেক কিছু উনি লসও করে ফেললেন, দ্রুত লস করে ফেললেন। সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করতেছি যে 5 আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিষয়ে পূর্ণ সমর্থন ছিল বিএনপির, কিন্তু সেই সমর্থনে দিনে দিনে ভাটা পড়ছে বলেই সাম্প্রতিক নানা আলাপ ও কাজকর্মে তা স্পষ্ট হচ্ছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। আজ থেকে শুরু হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সকাল 11টায় শুরু হবে এই বৈঠক। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের আলোচনা হবে বিষয়ভিত্তিক। পবিত্র ঈদ উল আজহার আগে একদিন এবং ঈদের পরে দলগুলোর ধারাবাহিকভাবে বিষয়ভিত্তিক আলোচনা চলবে। বিশেষ করে সংবিধান সংস্কার কমিশনের যেসব মৌলিক প্রস্তাবে এখনো ঐকমত্য হয়নি সেগুলো এ পর্বে বেশি গুরুত্ব পাবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে আগামী জুলাই মাসে জুলাই সনদ তৈরি করার লক্ষ্য ঐকমত্য কমিশনের। এর আগে প্রথম দফার সংলাপ 15 ফেব্রুয়ারি থেকে 19 মে পর্যন্ত অনুষ্ঠিত হয়, যেখানে 33টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে কমিশন। গণতন্ত্রের অনুপস্থিতিতে এবারের বাজেট হলো অদ্ভুত নাটকীয়। গতানুগতিক জাঁকজমক নেই উচ্চ জিডিপির স্বপ্ন কিংবা মেগা প্রকল্পের ঢাকঢোল। সংসদের টেবিল চাপড়ানো উচ্ছ্বাসের বদলে নিঃশব্দ প্রত্যাশা। অর্থ উপদেষ্টা জানালেন, 7,90,000 কোটি টাকার বাজেট দিয়ে জনজীবনে স্বস্তি ফেরানো কঠিন। তারপরও দেশ গঠনে গুরুত্ব পাচ্ছে প্রধান উপদেষ্টার 3-0 ধারণা। অর্থনৈতিক সংকোচন, বৈদেশিক মুদ্রা নিয়ে চাপ, মূল্যস্ফীতি ও আয় বৈষম্যের বাস্তবতায় আসছে 2025-26 অর্থবছরের বাজেট, যে কারণে আগের যে কোনো সময় যে এবারের বাজেটের ভাষা বেশি সংযমী, লক্ষ্য বাস্তবসম্মত। বিপ্লবের অকুত ভয় শহীদগণকে যারা। তবে এর মাঝেও কিছু উদ্যোগ রয়েছে যা আগে কখনো বাজেটে দেখা যায়নি। এবারই প্রথম সরকার জুলাই যোদ্ধাদের জন্য আয়করের নতুন ক্যাটাগরি চালু করছে। এর আওতায় তাদের করমুক্ত আয় সীমা হবে 5,25,000 টাকা। তবে এই সুবিধা মিলবে পরের 2 অর্থ বছরে। এর বাইরে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহতদের জন্য 405 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা। তৈরি হবে আলাদা জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর ও জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। গণ অভ্যুত্থানের আদর্শ ও চেতনাকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে ইতিমধ্যে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয়েছে এবং গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসাবে প্রতিষ্ঠার কার্যক্রম চলমান রয়েছে। শীঘ্রই জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের পরিবার এবং আহতদের জন্য ভাতা প্রদানের লক্ষ্যে নীতিমালা প্রণয়ন করা হবে।
সুখবর আছে সরকারি চাকরিজীবীদের জন্য, কেননা আগামী 5 বছর তারা মহার্ঘ ভাতা পাবেন। এতে সরকারের গাঁট থেকে খরচ হবে প্রায় 82,000 কোটি টাকা। আবারও ফিরতে পারে অভিন্ন ভ্যাট হার, সে হার হতে পারে 15%, বাধ্যতামূলক হতে পারে ডিজিটাল ট্যাক্স রিটার্ন। বাজেটে গুরুত্ব পাচ্ছে সংস্কার কমিশন ও IMF এর সুপারিশ। এ কারণে ধীরে হলেও ভর্তুকি কমবে, নির্ভরতা বাড়তে পারে বিদেশি ঋণে। শীর্ষ 10 মন্ত্রণালয় পাবে 2,96,000 কোটি টাকা। এই বরাদ্দের সবচেয়ে বড় অংশ যাবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে। দুর্নীতি এবং সুশাসনের অভাবে দেশের প্রায় সকল প্রতিষ্ঠান ধ্বংসের তার প্রান্তে পৌঁছেছিল। তাই দেশকে পুনরায় সঠিক পথে ফিরিয়ে আনতে সুশাসন প্রতিষ্ঠা এবং প্রাতিষ্ঠানিক সংস্কারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন। সে লক্ষ্যে আমাদের অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কারের রূপরেখা তৈরি করেছে। নতুন বাজেটের মাধ্যমে এবারই প্রথম দেশের জিডিপির আকার ছাড়িয়ে যেতে পারে $500 বিলিয়ন। একই সাথে বদলে গেছে বাজেটের গতানুগতিক দর্শন। অর্থ উপদেষ্টা জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার যে কোনো উন্নয়নকে নয়, অর্থনীতির প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিচ্ছে। তবে এক্ষেত্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ নিয়ে তিনি মোটেই সন্তুষ্ট নন। একই সাথে শঙ্কা রয়েছে মার্কিন সরকারের নতুন শুল্ক আরোপ নিয়েও। বাজার ভিত্তিক মুদ্রা বিনিময় হার চালু করা হয়েছে, তার কোনো নেতিবাচক প্রভাবের আপাতত বাজারের উপর পড়ার সম্ভাবনা না থাকলেও এই বিষয়ে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হচ্ছে। এই সকল ঝুঁকি মোকাবেলা করে দেশের অর্থনীতির জন্য একটি বৈষম্যহীন ও টেকসই ভিত্তি নিশ্চিত করা এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। জাতীয় সংসদ কার্যকর না থাকায় এবারের বাজেট অনুমোদন পাবে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ব্যতিক্রমের সময়, অর্থনীতিতে নানামুখী চাপ স্পষ্ট, তবুও কর কাঠামোতে স্বস্তি দিলেন না অর্থ উপদেষ্টা। বলা যায় বাজেটে বিছানো হয়েছে কর চাল। ব্যক্তির করমুক্ত আয়সীমা আগামী অর্থ বছরের জন্য বাড়ানো হয়নি। এক্ষেত্রে নিবন্ধিত জুলাই যোদ্ধারা পাবেন ছাড়। বাড়তে পারে ইলেকট্রনিক্স যন্ত্র, মোবাইল ফোন সেট, সাবান, শ্যাম্পু, ফ্রিজ, এয়ার কন্ডিশনারের দাম। কমতে পারে অপরিশোধিত তেল, চিনির শুল্ক। টায়ার, টিউব, ব্রেক শু, বাস ও মাইক্রোবাসের আমদানি শুল্ক কমানোর চিন্তা করছেন অর্থ উপদেষ্টা। কমতে পারে সম্পত্তি নিবন্ধন ফি। রিমন রহমানের রিপোর্ট। আর্থিক ক্ষেত্রে কঠিন চাপ, উচ্চ মূল্যস্ফীতি আর কাঙ্ক্ষিত কর্মসংস্থান না থাকায় কঠিন চাপে সাধারণ মানুষ। এমন এক বাস্তবতায় উপস্থাপন করা হলো বাজেট। বেলা 3টায় টেলিভিশনে নিজের প্রথম এবং দেশের 55তম বাজেট তুলে ধরেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে আনায় হাতে কিছু টাকা এসেছে, গড়তে চান ছিমছাম নতুন একটি ঘর, তাতেও স্বস্তি নেই। নির্মাণ সেবায় বাড়তি ভ্যাট বসিয়েছেন অর্থ উপদেষ্টা। অনলাইনে পণ্য কিনবেন, সেখানেও বাড়তি অর্থ গুনতে হবে। ভ্যাটের হার 1 লাফে বাড়িয়ে দেওয়া হয়েছে 10%। প্লাস্টিকের পণ্য যেমন টেবিলওয়্যার, কিচেনওয়্যার, গৃহস্থলীর সামগ্রী, টয়লেটিস সামগ্রী কিনতেও এখন লাগবে বেশি অর্থ। ব্রেড, নাট বোল্ট, হার্ডওয়্যার পণ্য অর্থ উপদেষ্টার চোখ এড়ায়নি। 152টি পণ্যের উপর আমদানি পর্যায়ে হ্রাসকৃত 2% হারে অগ্রিম কর আরোপ করা হয়েছে। গুটি কয়েক পণ্যে মিলেছে ভ্যাট অব্যাহতি। মাটির তৈজসপত্রে ছাড় দিলেন উপদেষ্টা। স্যানিটারি ন্যাপকিন, LNG, প্যাকেটজাত গুঁড়োদুধ, 30 ইঞ্চি কম্পিউটার মনিটর, যাত্রী পরিবহনের উড়োজাহাজে কমবে ব্যয়। আইসক্রিম প্রেমীরা বাজেটে ছাড় পেয়েছেন, কমেছে সম্পূরক শুল্ক। তবে সিগারেট তৈরির পেপার এবং OTT প্ল্যাটফর্মে আরোপ হয়েছে 10% শুল্ক। LNGর উপর আমদানি পর্যায়ে ভ্যাট অব্যাহত প্রদান করা হয়েছে। স্যানিটারি ন্যাপকিন, প্যাকেটকৃত তরল দুধ ও বল পয়েন্ট পেনের স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহত প্রদান করা হয়েছে। যারা একটু স্বাস্থ্য পছন্দ করেন তাদের জন্য দুঃসংবাদ দিলেন অর্থ উপদেষ্টা। ন্যূনতম কাস্টমস মূল্য বৃদ্ধির কারণে লিপস্টিক, আই মেকআপ, ফেস পাউডার, কসমেটিক্সের দাম বাড়তে পারে। শুল্ক স্তর পরিবর্তনের কারণে বাড়বে কম্পিউটার অ্যাক্সেসরিজ, বেভারেজ বা পানীয়, শিশু খাদ্যের দাম। অন্যদিকে প্রস্তাবিত বাজেটে কমছে চিনির আমদানি শুল্ক। এছাড়া বাস ও মাইক্রোবাস, অপরিশোধিত জ্বালানি তেল, টায়ার, টিউব, ব্রেকের উপর শুল্ক কমানোর প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা। ইনসুলিন, ক্যান্সার সহ 59 ধরনের ওষুধের কাঁচামাল আমদানিতে প্রত্যাহার হচ্ছে শুল্ক। প্রধান খাদ্যদ্রব্য, সার, বীজ, জীবন রক্ষাকারী ঔষধ এবং তুলা সহ আরও কতিপয় শিল্পের কাঁচামালের ক্ষেত্রে বিদ্যমান শূন্য শুল্ক হার অপরিবর্তিত রাখার প্রস্তাব করছে। মোবাইল ফোনের উৎপাদন পর্যায়ে ভ্যাট বাড়াতে চান অর্থ উপদেষ্টা। এতে বাড়তে পারে দাম। কর সুবিধা তুলে নেওয়ায় বাড়তে পারে লিফট, ব্লেন্ডার, জুসার, মিক্সার, আয়রন, রাইস কুকার, প্রেসার কুকারের। মোটর ভেহিক্যাল ম্যানুফ্যাকচারিং, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ইলেকট্রনিক ওভেনে 5% ভ্যাট বসতে পারে। এর প্রভাবে বাড়তে পারে দাম। স্থানীয়ভাবে কৃষি যন্ত্রপাতি উৎপাদনকে উৎসাহিত করতে কম্বাইন হারভেস্টার
তৈরি যন্ত্রাংশ আমদানিতে বিদ্যমান শুল্ক হারের প্রস্তাব করা হয়েছে। মূল্যস্ফীতি বিবেচনায় ব্যক্তির করমুক্ত আয়সীমা 2026-27 ও 2027-28 অর্থ বছরের জন্য কিছুটা বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন অর্থ উপদেষ্টা। তবে জুলাই যোদ্ধাদের জন্য দেয়া হয়েছে করমুক্ত আয়ে ছাড়। জমি রেজিস্ট্রেশন ফি 2% কমানোর প্রস্তাব দিয়েছেন অর্থ উপদেষ্টা। পরিবর্তিত এই সময়ে দেয়া বাজেটে করজাল বিছিয়েছেন অর্থ উপদেষ্টা। রাজস্ব আয় বৃদ্ধি করাই উদ্দেশ্য, কিন্তু সাধারণ মানুষের ঘাড়ে ঢালাওভাবে করের বোঝা চাপালে সংকট আরও উস্কে যেতে পারে। দিমুর রহমান, যমুনা নিউজ, ঢাকা। বাজেটে ঘোষিত রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন নিয়ে সংশয় আছে অর্থনীতিবিদদের। বলছেন বিপুল ভ্যাট শুল্ক ও কর আদায়ের জন্য প্রায়োগিক পথ নকশা নেই। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা অন্যতম চ্যালেঞ্জ। বলছেন পণ্য মূল্য সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে সিন্ডিকেট ভাঙতে হবে। মূল্যস্ফীতির চাপে সীমিত আয়ের মানুষ, নিত্যপণ্য ও সেবা মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা অস্বস্তিকর পরিবেশ তৈরি করেছে। বিবিএসের প্রতিবেদন বলছে এপ্রিলে মূল্যস্ফীতির হার 9% উপরে অবস্থান করছে। এই অবস্থায় আগামী অর্থবছরের জন্য প্রাক্কলন করা হয়েছে 6.5%। অর্থনীতিবিদরা মনে করেন নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে নামিয়ে আনাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সবসময় যেটা ছিল পরিসংখ্যানের ব্যাপারে আমরা বলি যেটা সঠিক পরিসংখ্যান পাই না আমরা, সেটা একটা বিষয়। আমাদের ডিমান্ড সাপ্লাইয়ের একটা যে গ্যাপটা আছে সেটা আইডেন্টিফাই করা দরকার, আর উৎপাদন বাড়াতে হবে। সেখানে একটি কথা আছে আবার দেখুন, এবার কিন্তু কৃষিতে বরাদ্দ কিন্তু কমানো হয়েছে। তা সেক্ষেত্রে আমরা চাচ্ছি কৃষি, আমাদের তো আসলে খাদ্যপণ্যটার উপরেই সবচেয়ে বেশি নিম্ন শ্রেণীর লোকজনের চাপটা থাকে। সে জায়গায় যদি আমরা এই কৃষি উৎপাদন যদি না বাড়াই তাহলে কিন্তু আমরা আসলেই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো না। বরাবরের মতো অর্থ বছরে রাজস্ব আয়ের লক্ষ্য অর্জন থেকে পিছিয়ে পড়েছে এনবিআর। এই অবস্থায় রাজস্ব আদায়ের আরও বড় প্রাক্কলন করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে সরকার 5,64,000 কোটি টাকার লক্ষ্য স্থির করেছে। এর মধ্যে এনবিআর আদায় করবে 4,99,000 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন আহরণের প্রায়োগিক পথ নকশা নিয়েও সংশয় আছে। তো আমাদের রাজস্ব আহরণ সেটা যতটুকু পরিকল্পনা সেই অনুযায়ী নাও হতে পারে, কম হতে পারে, এবং এর পাশাপাশি যে বিদেশির যে অর্থায়নগুলো আছে তো সেগুলো কম হতে পারে। তো আইএমএফের সাথে সমস্যা আপাতত মিটে গেছে, কিন্তু তারপরেও অন্যান্য যে সমস্ত উন্নয়ন সহযোগী তারা কিন্তু সেইভাবে প্রতিশ্রুতি দিচ্ছেন না। প্রস্তাবিত বাজেটে ঋণের সুদ পরিশোধ বাবদ ব্যয় ধরা হয়েছে 1,22,000 কোটি টাকা। ডলার পাউন্ডের বিনিময় হার বেড়ে গেলে অর্থ বছর শেষে সুদ পরিশোধ বাবদ ব্যয় আরও বাড়তে পারে এমন শঙ্কা অর্থনীতিবিদদের। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। স্বাস্থ্য খাতে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম বরাদ্দ বাংলাদেশে। তারপরও প্রতি বছর বাজেটে 30 থেকে 40% অর্থ খরচ করতে পারে না স্বাস্থ্য বিভাগ। এর বড় কারণ অদক্ষ ব্যবস্থাপনা ও কার্যকরী পরিকল্পনার অভাব। এবারের বাজেটেও স্বাস্থ্য ব্যবস্থায় পরিবর্তন আনার মতো কোনো কিছু দেখছেন না বিশেষজ্ঞরা। 54 বছরেও দেশে টেকসই স্বাস্থ্য ব্যবস্থা গড়ে ওঠেনি। শেষ নেই সংকটের। চিকিৎসা ব্যয়ের 64% যায় ব্যক্তির পকেট থেকে, অথচ দেশে সরকারি হাসপাতাল প্রায় 700। স্বাস্থ্য খাতের উন্নতি না হওয়ার পেছনে অনেকে কম অর্থ বরাদ্দকে দায় দেন, কিন্তু বরাদ্দ যা দেয়া হয় তা কি পুরোটা কাজে লাগাতে পারে স্বাস্থ্য বিভাগ? 2022 সালে স্বাস্থ্য খাতে বরাদ্দ ছিল 36,000 কোটি টাকা, খরচ করা গেছে মাত্র 22,000 কোটি। 2021 সালে 7,000 কোটি এবং 2020 সালে ফেরত গেছে 10,000 কোটি টাকার বেশি। দূরদর্শী নেতৃত্ব, দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাবসহ বেশ কিছু কারণে প্রতি বছর বাজেটের একটা বড় অংশ ফেরত যায়, অথচ স্বাস্থ্য খাতে সংকটের শেষ নেই। টাকার অভাবে ব্যাহত অনেক সেবা। এটার জন্য আমাদের সিভিল সার্ভিসের কালচার জড়িত, ব্যুরোক্রেটিক কালচার জড়িত, রাজনৈতিক কালচার জড়িত, আমাদের ডাক্তার, নার্স, আমাদের সবার কালচার জড়িত, স্বভাব জড়িত। যে আমাদের রুল প্রকিউরমেন্ট অ্যাক্ট সেটাও স্বাস্থ্য খাতের জন্য ইউজার ফ্রেন্ডলি না। স্বাস্থ্য খাতের যারা ম্যানেজার তারা দক্ষ ম্যানেজার করে তাদের গড়ে তোলা হয়নি। কারণ হচ্ছে তারা ডাক্তার থেকে ম্যানেজার হচ্ছে, তাদের কোনো স্পেশাল ট্রেনিং নাই, তাদের ফাউন্ডেশন হয় না, কিছু হয় না। এবারের বাজেটে সার্বজনীন স্বাস্থ্যসেবায় জোর দেওয়া হয়েছে। বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিতে আলাদা বরাদ্দ রাখা হয়েছে 4,000 কোটি টাকা, কিন্তু স্বাস্থ্য সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে তেমন কিছু বলা হয়নি। কোনো প্রতিফলনই এই বাজেটে নেই। স্বাস্থ্য সংস্কার কমিশনের কাজ তো শুরু করেছে তারা বেশ আগে। কিছু প্রতিফলন, নগর স্বাস্থ্যসেবা, তারপরে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা বিস্তৃত করা,
তারপরে জনস্বাস্থ্যর নতুন কাঠামো তৈরি করা, এগুলো কিছুই নাই। 2025-26 অর্থ বছরে স্বাস্থ্য খাতে বরাদ্দ 41,908 কোটি টাকা, যা গত বছরের চেয়ে 501 কোটি টাকা বেশি। বাজেট সংশোধনের সময় এই বরাদ্দ যাতে না কমে সেই আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট আগের সরকারের ধারাবাহিকতায় ধরে রেখেছে উল্লেখ করে বিএনপি নেতারা বলছেন কঠিন হবে এর বাস্তবায়ন। জামায়াত ইসলামী বলছে গত বছরের তুলনায় খুব বেশি আলাদা না হলেও কিছু বিষয়ে ইতিবাচক পরিবর্তন এসেছে। আর অন্যান্য রাজনৈতিক দলগুলোর মত অবাস্তবায়নযোগ্য বাজেট কষ্ট বাড়াবে সীমিত আয়ের মানুষের। দ্রুত সহজ সেবা প্রদানের লোকে সোমবার 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণা করে সরকার। সেই বাজেট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে বিশ্লেষণ। ইতিমধ্যে বাজেট নিয়ে নিজেদের মত তুলে ধরেছেন দলগুলোর নেতারা। বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও বাজেট নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন দলটির নেতারা। বলেন, অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত বাজেটে আগের সরকারের ধারাবাহিকতাই ধরে রেখেছে। রাজস্ব আয়ের সাথে বাজেটের আকার সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় সরকারের জন্য এই বাজেট বাস্তবায়ন করা কঠিন হবে বলে মনে করেন তারা। আগের যেভাবে বাজেট চলে আসছে, মূলত সেখান থেকে আমরা খুব একটা সংখ্যার তারতম্য ছোটোখাটো হয়েছে, কিন্তু প্রিন্সিপালের যে বাজেটের যে প্রিন্সিপাল, ওই জায়গাটাই কিন্তু আমরা আগের মতো রয়ে গেছি। এখানে তো আমি কোনো নতুনত্ব খোঁজ করার চেষ্টাও করব না, এজন্য যে ওনারা ওনাদের মতো একটা বাজেট দিছে, সেটা বাজেট একটা আয় ব্যয়ের হিসাব, তবে বাজেট অলসো কিন্তু একটা আইন। সন্ধ্যায় সর্বদলীয় বৈঠক শেষে বাজেট নিয়ে কথা বলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, গত বছরের তুলনায় খুব বেশি আলাদা না হলেও কিছু কিছু বিষয়ে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে মনে করেন তিনি। আগের বাজেটের গুলোর তুলনায় খুব বেশি ইমপ্রুভ করছে এটা আমাদের কাছে মনে হয়নি, তবে কোনো কোনো ক্ষেত্রে কিছুটা ডিফারেন্স আছে, যেমন বাড়তি বেহুদা খরচের ব্যাপারে, তারপরে বেশি অধিকতর ঘাটতি বাজেট, সেটা এগুলো এখানে একটু কম আছে। আর অন্যান্য রাজনৈতিক দলগুলো বলছে অবাস্তবায়নযোগ্য বাজেট কষ্ট বাড়াবে সীমিত আয়ের মানুষের। ভেতরে এমন কোনো ইনসেন্টিভ কিংবা এরকম কোনো পদ্ধতি তারা অ্যাডাপ্ট করতে পারে না যেটা থেকে আপনি মনে করতে পারেন যেটা তারা বাস্তবায়নযোগ্য একটা বাজেট করেছে। তাদের একটা বাজেট করা দরকার ছিল, 7,90,000 কোটি টাকার একটা বাজেট তারা করে দিয়েছে। বলছে যে বিনিয়োগ করলে জমি, ফ্ল্যাট এগুলো কিনলে পরে সেখানে তারা এগুলো এই কালো টাকা সাদা করতে পারবে কর দিয়ে, এই সমস্ত জিনিস, তার মানে আগেরই পুনরাবৃত্তি। 2025-26 অর্থ বছরের বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না জানালেও পর্যালোচনার পরেই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি, জামায়াত, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। প্রিয়জনদের সাথে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছেন রাজধানীবাসী। সকাল থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে ট্রেন। এই বিষয়ে আরও জানাতে কমলাপুর স্টেশন থেকে যুক্ত আছেন সহকর্মী তাজনুর ইসলাম। যাচ্ছি তাজনুরের কাছে। তাজনুর, কেমন দেখছেন এবার এই যাত্রা? যাত্রীরা কি বলছেন, তারা কতটুকু সন্তুষ্ট? আপনি খুব আলাদা করতে পারবেন না আসলে, যে খুব স্বাভাবিক সময়ের যাত্রা কিংবা ঈদের ছুটিতে যাওয়ার যে যাত্রা। আমরা সাধারণত যেটি দেখি যে ঈদের সময়টিতে আসলে বেশ ভিড় থাকে, বেশ মানুষের উপচে পড়া ভিড় থাকে, চাপ থাকে। এবার আসলে বাস্তবতা ভিন্ন। বেশ লম্বা ছুটি, সবাই বেশ সময় হাতে নিয়ে আরও আগে থেকে অগ্রিম টিকিটগুলো দেওয়া হয়েছিল, এবং যারা ট্রেনে এই মুহূর্তে চড়ে আছেন তারা আসলে অগ্রিম টিকিট যেই সময়টিতে নির্ধারিত ছিল সেই টিকিট সংগ্রহ করেছেন। এখন তারা ট্রেনে চেপে আছেন। এই মুহূর্তে 3 নম্বর প্ল্যাটফর্মে রয়েছি। একটি ট্রেন কিছুক্ষণের মধ্যে হয়তো ছেড়ে যাবে। 3 মিনিট সময় দেখাচ্ছে, 8:30 একটি ট্রেন ছেড়ে যাওয়ার কথা রয়েছে, এবং সেই ট্রেনের জেনারেটর এরই মধ্যে চালু হলো। অর্থাৎ নির্দিষ্ট সময়, অর্থাৎ নির্ধারিত সময়ে প্রত্যেকটি ট্রেন যে ছেড়ে যাচ্ছে তার একটি উদাহরণ এটি। একটু আগেই আমরা 8:15-তে একটি ট্রেন ছেড়ে যেতে দেখেছি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। সব মিলিয়ে যাত্রীদের সঙ্গেও কথা বলেছি, তারা যেমনটি বলছিলেন যে ভীষণ রকম স্বস্তির ঈদ যাত্রা এখন পর্যন্ত। যদিও আজকে কেবল মঙ্গলবার, ছুটির আরও যে কদিন বাকি রয়েছে, সামনের বৃহস্পতি, শুক্রবার একটা বড় সময় বা একটা বড় চাপের সময় যেতে পারে, সেরকম কিন্তু এক ধরনের আশঙ্কা, এক ধরনের সংশয় কিন্তু রয়েছে। তবে সব মিলিয়ে এখন পর্যন্ত কমলাপুর স্টেশনের যে পরিস্থিতি সেটি আসলে ভীষণ রকম স্বাভাবিক। এবং আমরা গত ঈদে এমনটি দেখেছিলাম যে খুব লম্বা ছুটি হওয়ার কারণে যারা কিনা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেন তারা বেশ আগে হাতে সময় নিয়ে ঈদ করতে গ্রামের বাড়িতে ফিরছেন। সোহান। তাজনুর, অনেক ধন্যবাদ আপনাকে।
রাজধানীর মিরপুরে চৌকি বসিয়ে যৌথ তল্লাশি অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ। সোমবার রাত 11:30 থেকে রাত 2টা পর্যন্ত মিরপুর সনি সিনেমা হলের পাশে এই অভিযান পরিচালনা করা হয়। ট্রাফিক সার্জনরা জানান, ড্রাইভিং লাইসেন্স, কাগজপত্র না থাকা সহ বিভিন্ন কারণে 35টি যানবাহনের চালককে জরিমানা করা হয়। এছাড়া গাড়িতে গাঁজা রাখা এবং আইন অমান্য করায় 2 জনকে আটক করা হয়। ট্রাফিক সার্জন জানান, গাড়ি চালকরা আইনের প্রতি শ্রদ্ধাশীল নন, জরিমানা করলে নানা বাজে মন্তব্য করেন তারা। অভিযান চলাকালে গাড়ি চালকদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানায় পুলিশ ও সেনাবাহিনী। নগরীর সড়কে শৃঙ্খলা ফেরাতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সেনাবাহিনী। গাঁজা পাওয়া গেছে গাড়ির মধ্যে, এখন ওনারা বলতেছে যে আমি আর কি গাঁজা নিয়ে আসছি, তাই কি এখন ওনারা আর কি আমাকে, গাড়ি আমার নাম, গাড়ি আরেকজনের। এত রাত্রেবেলা এতগুলো টাকা, তো ওনাদের একটা সন্দেহ তৈরি হয়। তো পরবর্তীতে ওনারা দেখে সব কিছু আমাদের যাচাই বাছাই করলো যে না, আমরা কোনো অবৈধ কাজের সাথে জড়িত না। আইন মানতে চান, হেলমেট কাগজের ডেট ফেলে আমি মামলা দিচ্ছি, তখন মামলার পাশাপাশি আমরা কিছু মানুষের দেহ তল্লাশি করে সামান্য 2-4 কাছে টাকা পাওয়া গেছে, আমরা জব্দ করছি, দুজন আটক করা হয়েছে। এই বিষয়ে সেবার নামে ঘুষ নিয়ে জনগণকে করে তুলছেন অতিষ্ঠ। ঘুষ গ্রহণের ভিডিও যখনই গণমাধ্যমে আসে তখনই করা হয় বদলি। তবে স্বভাব বদলাচ্ছে না সাতক্ষীরার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল মুকিতের। যমুনা টেলিভিশনের ক্যামেরা দেখিয়ে দৌড়ে পালান তিনি। আপনি এটা একটু রেখে দেন। আর এভাবেই তালার নগরঘাটা ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ নিতেন কর্মকর্তা আব্দুল মুকিত। হিসেব ঠিক রাখতে লিখে রাখেন নাম সহ অঙ্কের পরিমাণ। খবর পেয়ে গেল 27 মে কার্যালয়ে অভিযান চালায় দুদক। কর্মকর্তা মুকিত ঘুষের টাকা লুকিয়ে রাখেন ডাস্টবিনে। সেখান থেকে খুঁজে বের করেন দুদক কর্মকর্তা। ভোক্তা হিসেবে আমরা এখানে আসি, আসার পরে তাদেরকে জানার চেষ্টা করি কিভাবে এখানে কার্যক্রমগুলো পরিচালনা করা হয়। তারপরে আমাদের যারা কর্মকর্তা যারা আছেন তারা নিজেরা সরজমিনে তাদের কাছে গিয়েছেন। ঘুষ গ্রহণের ভিডিও ছড়িয়ে পড়ায় নগরঘাটা থেকে কালীগঞ্জ উপজেলার চম্পাপুল ইউনিয়নে বদলি করা হয় আব্দুল মুকিতকে। একই অভিযোগে 6 মাস আগেও ইসলামকাটি ইউনিয়ন থেকে বদলি হয়েছিলেন তিনি। ওই টাকা বেশি ধরে, খাজনা হিসেবে টাকা যা ধরে, তাছাড়া ডবল টাকা নেয় লোকের কাছ থেকে। কিন্তু যে জায়গায় যায় সে জায়গায় ঘুষ খায়। এই জন্য আমি চাই যে সে যেন পরবর্তীতে ঘুষ না খাতে পারে, সেরকম কোন জায়গায় যেন তার পড়ে। শহরের মেহেদিবাগে জমি কিনে বসতি গেড়েছেন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল মুকিত। মামলা দিয়ে হয়রানি, জমি দখল সহ তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছেন সেখানকার বাসিন্দারা। 2টা সে ভুয়া দলিল করেছে, ভুয়া দলিল করে সেই দলিলের বিনিময়ে সেই জমিটা দখল করতে চায়। সে আমার নামে কোর্টে পরপর 6টা কেস করেছে, অন্তত 10-15টা মামলা দিয়েছে আমার নামে। আমি নিশ্চয় ভাই, আমার ঘর বাড়ি সব মনে করেন সে থেকে দখল করাই দিয়েছে, চাঁদাবাজি করেছে, আমার ঘর ভেঙেছে সে। দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে কর্মকর্তা আব্দুল মুকিতের পিছু নেয় যমুনা টেলিভিশন। স্বভাব বদলাবেন কবে, এমন প্রশ্নের উত্তরে পালিয়ে বাঁচলেন তিনি। আমি বলবো না বললাম তো, আমি পরে কথা বলবো বললাম তো, পরে কেন, এখনই যদি ঘটনার বিষয়ে ক্যামেরায় কথা বলতে চান না জেলা প্রশাসক ও রাজস্ব কর্মকর্তা, তবে তারা বলছেন এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। গুনে গুনে টাকা নিয়ে তালার খেসরা থেকে পাটকেলঘাটা ভূমি অফিসে বদলি হতে হয় শেয়াওয়ালিকে। যদিও সেই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন আরেক কর্মকর্তার দাবি, ভূমি অফিসে ঘুষ লেনদেন হতে পারে এমন কথা নাকি কখনোই শোনেননি তিনি। অনলাইনে সব কিছু সুযোগে নেই, দামপত্র আমরা দাখিলের বিষয়ে এখানে আপলোড করে দিচ্ছি, মানুষ বাইরে থেকে নিচ্ছি, আমদানি মানুষ অনলাইনে আবেদন করে আমাদের কাছে আসে, আমরা দেখিয়ে রিপোর্ট দিচ্ছি। বিভিন্নভাবে তারা চালাচ্ছে আমার কাজকে স্থগিত করার জন্য। তো আমি এই জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আন্তরিকভাবে দুঃখিত এবং সরি বলছি যে আমি নতুন চাকরিজীবী, এই ধরনের অনুরোধ আমি আর কখনোই রাখবো না। দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে দুদক আইনে মামলার পাশাপাশি পরিবার যদি ভূমিকা রাখতে পারে তবেই প্রতিহত সম্ভব বলে মনে করেন এই আইনজীবী। বিচারিকভাবে এনাদেরকে চিরস্থায়ী সাসপেন্ড করা অনেক সহজ, সেক্ষেত্রে আমাদের দুর্নীতি দমন আইনে এনাদের যথাযথ ব্যবস্থা বা আইন তো এনাদের জন্য রয়েছে। এনারা কিন্তু বুঝেন সব কিছু, তাই এনাদের নতুন করে আসলে কাউন্সিলিংটা করবে কে? সেক্ষেত্রে আমি মনে করি পরিবার, সমাজ তাদের একটা ভূমিকা রাখতে হবে। সাধারণ মানুষের অভিযোগ, ভূমি অফিস মানেই দুর্নীতি আর লুটপাটের আখড়া।
অবস্থার পরিবর্তনে সরকারের কঠোর হস্তক্ষেপ চান তারা। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। লালমনিরহাটের পাটগ্রাম রেল স্টেশনে 2 ভারতীয় বৃদ্ধের সন্ধান মিলেছে। সোমবার রাতে স্থানীয়রা তাদের চিহ্নিত করে পুলিশে খবর দেয়। ইউসুফ আলী ও শামসুল হক নামের দুজনই ভারতের আসাম রাজ্যের বাসিন্দা। তারা জানান, গত 28 মে অন্যান্যদের সাথে তাদেরও পুশিং করা হয়। পরে তারা লালমনিরহাট জেলার বিভিন্ন এলাকা ঘুরে পাটগ্রাম রেল স্টেশনে আশ্রয় নেয়। পাটগ্রাম থানার ওসি জানান, এই বিষয়ে বিজিবি ক্যাম্পে যোগাযোগ করা হচ্ছে। তারা ব্যবস্থা না নিলে 2 ভারতীয়র বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে 30 মে বুড়িমারি রেল স্টেশনে আটক হন পুশিনের শিকার 2 নারী সহ 6 ভারতীয়। ঈদুল আজহা উপলক্ষে জামালপুর থেকে ঢাকার উদ্দেশ্যে 3টি স্পেশাল ক্যাটেল ট্রেন চালু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এর মধ্যে 800 গরু নিয়ে রাজধানীতে পৌঁছেছে 2টি ট্রেন। স্বস্তি যাত্রা হওয়ায় খামারি ও ব্যাপারীদের ছিল বেশ আগ্রহ। এবার 1000-এরও বেশি গবাদি পশু রাজধানীতে পৌঁছাবে বলে আশা করছেন কর্মকর্তারা। দেশীয় জাতের বড় ও মাঝারি গরু নিয়ে জামালপুরের ইসলামপুর স্টেশন প্ল্যাটফর্মে হাজির খামারি ও ব্যাপারীরা। টাকা নেই না, টাকা খরচ হয় বেশি, কিন্তু এলে আর নিলে সুবিধা হয়। আপনার সুবিধা, আপনার ঘুমপাড়ি যাওয়া যাওয়া করে গরু সেভে থাকবো, কোনো অ্যাক্সিডেন্ট হবো না। 5টা গরু কিনছি, জায়গা নিয়ে যাচ্ছে প্রতি বছর যাই, এই বছর আল্লাহ কি দাম দিব আল্লাহ জানে। ট্রাকের ঝক্কি ঝামেলা পেরিয়ে গরুর সুস্থতা, কম খরচ ও পর্যাপ্ত নিরাপত্তার কারণে বেশ সন্তুষ্ট খামারি ও ব্যাপারীরা। গরু বেচা বিক্রি শেষে ফিরতি একটি ট্রেনেরও দাবি তাদের। ট্রেনে গেলে বন্ধুর কোনো অসুবিধা নাই, কমলাপুর নামি বাইন দিই, যেগুলো ফেরত এগুলো একটু ট্রেনে ব্যবস্থা করলে ট্রেনে আনা ভালো হতো, সুবিধা হতো। টাকা চাই। প্রথম ট্রেনটি স্টেশন থেকে 1 ঘন্টা দেরিতে ছাড়ে। সন্ধ্যার ট্রেনটিও ছিল বিলম্ব। মঙ্গলবার বিকেলে ছাড়বে শেষ ট্রেন। এ কারণে স্টেশন এলাকায় টহল জোরদার করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। এখানে যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, এই জন্য আমরা আসছি। সার্বিক নিরাপত্তা ভালো, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। 3টা গাড়ি যাবে টোটাল, 3টা গাড়ি, প্রত্যেকটা গাড়িতে ওয়াগন থাকবে 25টা করে। প্রত্যেকটা ওয়াগনে একটা ওয়াগনে গরু ধরবে 16টি করে, যার ভাড়া হচ্ছে 8000 টাকা। তাদের আমরা সর্বোচ্চ নিরাপত্তার সাথে পৌঁছে দেওয়ার জন্য সব ডিপার্টমেন্ট আমাদের কাজ করে। এবার 3টি ট্রেনে ইসলামপুর স্টেশন থেকে 1200 গরু যাওয়ার কথা রয়েছে। খামারি ও ব্যাপারীদের চাহিদা অনুযায়ী ট্রেনের ওয়াগান বাড়ানোর কথা জানান এই কর্মকর্তা। সরকারের লক্ষ্য হচ্ছে যে প্রান্তিক পর্যায়ের যেই খামারিরা রয়েছেন বা ব্যবসায়ীরা রয়েছেন, তারা যেন তাদের এই কোরবানির উপলক্ষে যে তাদের গৃহপালিত পশুগুলো বা কোরবানির গরুগুলোকে ঢাকায় পৌঁছাতে পারে, সেই জন্যই মূলত এই ক্যাটেল স্পেশাল ট্রেনটি পরিচালনা করা। প্রতিটি ট্রেনে 25টির এক একটি ওয়াগানে রাজধানীতে পৌঁছাবে 16টি করে গরু। ওয়াগান ভাড়া নির্ধারণ করা হয়েছে 8000 টাকা। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। প্রতি বছর কোরবানির ঈদের আগে মশলার বাজার অস্থির হয়ে উঠলেও এবারের চিত্র ভিন্ন। আমদানি ও সরবরাহ পর্যাপ্ত, যার প্রভাব পড়েছে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে। বেশিরভাগ মশলার দাম তুলনামূলক কম। সিন্ডিকেটের কারসাজি না থাকায় ক্রেতারাও খুশি। সারা বছরই থাকে মশলার চাহিদা, তবে কোরবানি ঈদের আগে তা বেড়ে যায় কয়েক গুণ। এ সুযোগে সক্রিয় হয়ে ওঠে সিন্ডিকেট। তবে এবার মশলার সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জের চিত্র ভিন্ন। বেশিরভাগ মশলার দাম গত বছরের এই সময়ের তুলনায় কম। আদা কেজি প্রতি 110 থেকে 120 টাকা, রসুন 150 থেকে 160, দারচিনি 370, তেজপাতা 100, ধনিয়া 115 থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে। লবঙ্গ, গোলমরিচ, জিরা, কিশমিশ, বাদাম, এলাচের বাজারও এখন পর্যন্ত স্থিতিশীল। এলাচি, দারচিনি, লবঙ্গ দাম অনেক কমছে। আমার মনে হয় এটা সবার জন্য ভালো। ঈদ উপলক্ষে সবাই এটার সুফল ভোগ করবে। আগে জিরে ছিল 800 থেকে 820 টাকা, 850 টাকা, এবার 570 টাকা, 80 টাকা। এলাচির বাজার সবচেয়ে উদ্যোগতি, আরগুলো মোটামুটি ঠিক আছে। আর আদা, রসুন, পেঁয়াজ এগুলো সাধ্যের মধ্যেই আছে। চট্টগ্রাম সমুদ্র বন্দরের উদ্ভিদ সঙ্গ নিরোধ কেন্দ্রের তথ্য মতে চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত মশলা আমদানি হয়েছে প্রায় 1,70,000 টন, যা গত বছরের চেয়ে বেশি। কোরবানির সময় মশলাপাতির বেশি প্রয়োজন হয়, এজন্য গ্রাহকের চাহিদা বেশি। ঈদেতে অন্যান্য বার থেকে মশলার দামটা একটু সীমিত আছে,
এই ক্রেতারাও কিনে শান্তি পাচ্ছে। মশলার দাম আগের মতো আগের থেকে একটু কম আছে, কিন্তু আরও কম হলে একটু মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকতে পারে। চাহিদার তুলনায় এবার আমদানি ও সরবরাহ পর্যাপ্ত, যা প্রভাব পড়েছে মশলার বাজারে। তবে কোরবানি ঈদের আগে মশলার জন্য ক্রেতাদের যে ভিড় থাকে এখন পর্যন্ত তা নেই, ফলে বেচাকেনাও কম বলছেন পাইকার ও আড়তদাররা। গত বছরের তুলনায় এবছর মশলার দাম 40 থেকে 60% কমেছে গত বছরের তুলনায়। চাহিদাও তুলনায় অতিরিক্ত মাল আমদানি হয়েছে, সরবরাহ পর্যাপ্ত আছে ও মালের কোনো সংকট নেই। মরিচ দৈন্য এগুলো নিয়ে গিয়ে এরা শুকাইতে পারতো, এখন এগুলো আর নিতে যাচ্ছে না, কেন বৃষ্টির মধ্যে এগুলো শুকাতে পারবে না, এখন এরা রেডি নিয়ে নিবে দোকান থেকে। দু একদিন আগে আরেকটু বেচা কিনা বাড়তে পারে, তবে অন্যান্য বছরের তুলনায় কম। মামুনুর রশিদ তৌফি, যমুনা নিউজ, চট্টগ্রাম। দক্ষিণ কোরিয়ায় চলছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। প্রথম 2 ঘন্টাতেই ভোট দিয়েছেন 25 লাখের বেশি নাগরিক। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে ভোটাভুটি। দেশের 14,000-এর বেশি কেন্দ্রে একযোগে চলছে ভোট গ্রহণ। কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা, মোতায়েন করা হয়েছে 30,000 পুলিশ সদস্য। দক্ষিণ কোরিয়ার নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবারে ভোট দিচ্ছেন 4,43 লাখ মানুষ। মঙ্গলবার রাতেই বা বুধবার জানা যাবে বিজয়ী নাম। ভোটে 7 জন প্রার্থী লড়লেও মূল প্রতিদ্বন্দ্বিতা 2 রাজনৈতিক দলের মধ্যে। ডিপিকের লি জে মিয়ং এবং পিপিপির কিম মুন সুর মাঝে মিলেছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস। গেল বছর সামরিক আইন জারির কারণে অভিশংসিত হন তৎকালীন প্রেসিডেন্ট ইউন সক ইউল। পরবর্তী কয়েক মাস দেশটিতে ছিল রাজনৈতিক অস্থিরতা। রাশিয়ার বিমান ঘাঁটিতে ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলার পরই আলোচনায় দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতা। প্রশ্ন উঠেছে, S-400-এর মতো শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম থাকার পরও কিভাবে ব্যাপক হামলার শিকার হলো রাশিয়া। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, হাইপারসনিক মিসাইল কিংবা ঝাঁকে ঝাঁকে পাঠানো ড্রোন ঠেকানোর সক্ষমতা নেই S-400-এর। S-400 রাশিয়া নির্মিত এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে মনে করা হয় বিশ্বের অন্যতম শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম। S-300 থেকে উন্নীত করে 2007 সালে কমিশন হয় S-400-এর। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ মিসাইল, ড্রোন এবং যুদ্ধবিমান প্রতিহত করতে এটি ডিজাইন করা হয়েছে। রাশিয়া তার আকাশসীমা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষিত রাখতে দেশটির বিভিন্ন স্থানে S-400 ব্যাপকভাবে মোতায়েন করেছে। এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় প্রতিটি ইউনিটের সাথে রয়েছে রাডার এবং 4টি করে মিসাইল। প্রায় 400 কিলোমিটার দূরে থাকা শত্রু বিমান কিংবা মিসাইলকে আঘাত করতে পারে এটি। একটি মিসাইলে রয়েছে 180 কেজি পর্যন্ত বিস্ফোরক। তবে রুশ বিমান ঘাঁটিতে ইউক্রেনের হামলার পর প্রশ্নের মুখে পড়েছে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা। কেন ইউক্রেনীয় ড্রোন ঠেকাতে ব্যর্থ হলো S-400, তাই নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানোর সক্ষমতা নেই S-400-এর। এমনকি ঝাঁকে ঝাঁকে ড্রোন ছোড়া হলে সেগুলো ঠেকানো সম্ভব নয় এর পক্ষে। S-400-এর প্রতিটি ইউনিটের দাম $125 কোটি। রাশিয়া ছাড়াও ভারত, তুরস্ক এবং বেলারুশ ব্যবহার করছে এই এয়ার ডিফেন্স সিস্টেম। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ।